আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা খুব ব্যস্ত, খুব রাজনৈতিক আলোচনা নিয়ে, সংস্কার নিয়ে, নির্বাচন কবে হবে তা নিয়ে, কিন্তু এর মাঝখান থেকে কি বিশেষ কিছু ঘটে যাচ্ছে? এর আগেও আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছি, আপনারাও কম বেশি জানেন, কিন্তু সেই বিষয়টির প্রতি আমরা সাধারণ মানুষ কতটুকু গুরুত্ব দিচ্ছি? গত 15ই এপ্রিল যে দুই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী এলেন, নিকোল চুলিক এবং অ্যান্ড্রু হেরাপ, তারা 3 দিনের সফরে এলেন। সরকারের খুব খুব গুরুত্বপূর্ণ জায়গায় তারা বৈঠক করলেন, প্রধান উপদেষ্টার সঙ্গেও বৈঠক করলেন। কি তারা নিয়ে গেলেন, সরকারের কাছ থেকে কি কথা আদায় করে নিয়ে গেলেন? তারা প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক করলেন, সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা এসেছে, খুব সংক্ষেপে পয়েন্ট ধরে যদি আপনাদের সামনে উপস্থাপন করি, তা হচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন, বিমস্টেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশ এবং ভারতের দুই সরকার প্রধানের মধ্যে কি আলোচনা হয়েছে, চীনের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা, মিয়ানমারে সামরিক জান্তা জেনারেল মিন ওয়াং রাইলেং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক এবং রোহিঙ্গা সংকট। আর কি আলোচনা এসেছিল সংস্কার প্রক্রিয়া, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যে উন্নয়ন সংস্থা ইউএসএআইডি, সেটির সহযোগিতা বন্ধ করা দেওয়া হয়েছে সারা বিশ্বে, সেটি নিয়ে আলোচনা হয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়টিও। এগুলো আমরা নানা মাধ্যমে জানতে পেরেছি, কোনো কোনো গণমাধ্যমে উঠে এসেছে। কিন্তু এই যে এত বিস্তর আলোচনা, এর মধ্যে কোনটিকে গুরুত্ব দিয়েছিল মার্কিন হাই প্রোফাইল টিম? গুরুত্ব দিয়েছিল বাংলাদেশের সীমান্তবর্তী যে রাখাইন রাজ্য, তার অধিকাংশ এলাকা যে আরাকান আর্মি দখল করে আছে, দেশটির বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী, এবং এর মধ্যে আবার মিয়ানমারের সামরিক জান্তা দেশটিতে যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই প্রেক্ষাপটে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মি, রাখাইনের যে সশস্ত্র গোষ্ঠী যারা রাখাইন অঞ্চল দখল করে আছে, তাদের সঙ্গে কিভাবে বাংলাদেশ সম্পৃক্ত হয়েছে, তাদের দুই পক্ষের সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা কোথায়, এবং রোহিঙ্গা প্রত্যাবর্ষণ নিয়ে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় আলোচনার সর্বশেষ অগ্রগতি কি? আপনারা বিষয়গুলো একটু খেয়াল করুন তো। সাপ্লিমেন্টারি বিভিন্ন বিষয় এসেছে। কেন এই হাই প্রোফাইল টিমের এই দিকে বেশি নজর? আমি আগেই বলেছি, এই বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলেছি, কিন্তু সরকারের পক্ষ থেকে দেখলাম যে এই সব বিষয়ে, বিশেষ করে মিয়ানমার ইস্যুতে হাই প্রোফাইল টিমের সঙ্গে যে কথাবার্তা হয়েছে, একেবারেই চুপ। আমরা একেবারেই অন্ধকারে। কেন আমাদেরকে অন্ধকারে রাখতে হচ্ছে? জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফর করে গেলেন, সেই থেকে প্রথম আলোচনা মিয়ানমারের বিষয়টি, মিয়ানমারে বাংলাদেশের করিডোর দিতে হবে। তিনি করিডোর বলেননি, তিনি বলেছেন মানবিক সহায়তা চ্যানেল। এটি করিডোর। কি হবে সেখান দিয়ে, এটিও আপনারা জানেন। মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। কাদেরকে পৌঁছে দেওয়া হবে? আরাকান আর্মিকে, এবং সে দেশে যে বা ওই রাখাইন রাজ্যে যে রোহিঙ্গারা রয়েছেন এখনো পর্যন্ত অবশিষ্ট, তাদেরকে। খুব সহজ কথা। জাতিসংঘের মহাসচিব এই কথাটি বলার পরপরই আমরা দেখলাম যে একজন ডেপুটি কমান্ডার, যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ডেপুটি কমান্ডার সেনাবাহিনীর জোয়েল বি, তিনি ঘুরে গেলেন, কথাবার্তা বললেন বিভিন্ন জায়গায়। তার পরপরই এই মার্কিন হাই প্রোফাইল টিম চলে এলো। উদ্দেশ্য আবারও মনে করিয়ে দিই, 2022 সালে যুক্তরাষ্ট্র যে বার্মা অ্যাক্ট পাশ করেছিল, সেই বার্মা অ্যাক্টের অধীনে মিয়ানমারের সামরিক জান্তাকে পরাজিত করে বা তারা যে কোনোভাবে মিয়ানমারকে কবজায় নেবে, চীনের আধিপত্য রোধ করবে, তাদেরও নানান ধরনের উদ্দেশ্য রয়েছে। এবং এই যে মানবিক সহায়তা দেওয়া হবে, এই মানবিক সহায়তার আড়ালে পাঠানো হবে অস্ত্র। স্পষ্ট করে বলছি, স্পষ্ট করে, এটি যুক্তরাষ্ট্রের প্ল্যান। এখন যুক্তরাষ্ট্রের এই যে পরিকল্পনা, সেই পরিকল্পনা ফাঁদে আমরা পা দেবো কিনা, কেন হাজারবার আমাদেরকে এই বিষয়টি ভাবতে হবে? আর হাজারবার না ভাবলেও কোনো সমস্যা নেই, খুব সহজেই বোঝা যায় যে কি হতে যাচ্ছে। এই মানবিক সহায়তার নামে যে অস্ত্র পাঠানো হবে, সেই
সব কাজে কাদেরকে যুক্ত করতে হবে? আমাদের সেনাবাহিনীকে, যে সেনাবাহিনীর উপরে এখনও বাংলাদেশের 95-98% মানুষের আস্থা, সেই সেনাবাহিনীকে যুক্ত করা হবে, সেনাবাহিনীকে বিতর্কিত করা হবে। বাদ দিলাম, যখন যুক্তরাষ্ট্র এই সহায়তাগুলো দিবে, অস্ত্র সহায়তা, সেগুলো দিয়ে তো আরাকান আর্মি যুদ্ধ করবে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে। অনেকে বলেন যে মিয়ানমার আরাকান আর্মি চীনের নিয়ন্ত্রণে ছিল, চীন অস্ত্র তাদেরকে দিচ্ছিল, চীন প্রত্যেকটা সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র দেয়, আবার মিয়ানমারের সামরিক জান্তাকেও তারা শেল্টার দেয়। পুরো মিয়ানমার তো চীনের কবজায়। ভারতের আধিপত্য তেমন কিছু নেই, ভারত সেখানে কিছু ব্যবসা বাণিজ্য করছে, কিছু কয়েকটা বন্দর করেছে, এই আর কি। এখন বিষয় হচ্ছে যে ধরে নেওয়া কোনোভাবে সম্ভব? চীনের যে সাম্রাজ্য মিয়ানমারের, সেখানে যুক্তরাষ্ট্র হানা দেবে বাংলাদেশের মাধ্যমে, আর চীন চুপ করে বসে থাকবে? এবং ভারতের যে 7 সিস্টার্স, সেটির জন্য যে হুমকি হয়ে দাঁড়াবে বিষয়গুলো, ভারত চুপচাপ থাকবে? এবং ভারতের ব্যবসায়িক স্বার্থও রয়েছে সেখানে, নিশ্চয়ই থাকবে না। এবং এই যে যুদ্ধে জড়িয়ে পড়া বিশেষ একটি গোষ্ঠীকে বাংলাদেশের সেনাবাহিনীকে সহায়তা করতে বাধ্য করা, এটা তো প্রক্সি ওয়ার। এই কথাগুলো আবারও মনে করিয়ে দিলাম এই জন্য যে আমাদের সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষকে এখনো পর্যন্ত কিছু জানানো হচ্ছে না। আমরা ধরে নিতে পারি যদি কোনো নির্বাচিত সরকার থাকতো, নির্বাচিত পার্লামেন্ট থাকতো, সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনার দাবি আমরা তুলতে পারতাম। নিশ্চয়ই সব দাবি সব সরকার সবসময় মানেনি, সব কিছু পার্লামেন্টে আলোচনা করেনি, কিন্তু দাবিটি তো তুলতে পারতাম। ঠিক সেই একই রকম দাবি আমরা তুলতে চাই যে আসলে হাই প্রোফাইল টিম, মার্কিন যে হাই প্রোফাইল টিম সফর করে গেল, তাদের সাথে আমাদের সরকারের, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কী কথা হয়েছে, কি আশ্বাস দেওয়া হয়েছে, নাকি সেগুলো অ্যাভয়েড করা হয়েছে, আমাদেরকে স্পষ্ট করা হোক। আরেকটি প্রশ্ন খুব সহজভাবে উত্থাপন করি। 2017 সালে মিয়ানমার থেকে বা রাখাইন থেকে যেই নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রায় 10 থেকে 12 লাখ মানুষ আমাদের এখানে আশ্রয় নিলেন, তারপর থেকে 2024 পর্যন্ত এই যে 7 বছরে চীনকে পক্ষ হিসেবে রাখার পরও, চীনের মধ্যস্থতায় রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে মুহুর্মুহু আলোচনা করার পরও একজন রোহিঙ্গাকেও কি ফেরত পাঠানো সম্ভব হয়েছে? হয়নি তো। আর সেখানে কিভাবে আমাদেরকে এটি বিশ্বাস করতে পারে সরকার আমাদের সামনে কলা ঝুলাচ্ছে, মূলা ঝুলাচ্ছে, যে বিমস্টেক সম্মেলনে আমাদের প্রধান উপদেষ্টা মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিয়ানমারের সামরিক জান্তা প্রধানের কথা হলো 1,80,000 রোহিঙ্গা ফেরত নেওয়ার আশ্বাস দিয়েছেন, আর আমরা সেগুলো ঢাক ঢোল পেটানো শুরু করলাম। কি এমন জাদুতে? এটা কি আদৌ সম্ভব? না, কোনো জাদুও নেই, কোনো সম্ভাবনা থাকার ন্যূনতম সম্ভাবনাও নেই। এইগুলো বিশেষ একটি পক্ষের খুবই ব্লুপ্রিন্টের একটি অংশ। এবং আমাদেরকে এগুলো শোনানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্যারিশমা এটি। ভাই, একজন রোহিঙ্গাও ফেরত যাবে না, সম্ভব না এই অবস্থায়। এবং আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি নিজে বলেছেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে এখন সবচেয়ে বড় বাধা আরাকান আর্মি। খুব সহজ কথা, খুব সত্য কথা বলেছেন। এইটা কি সম্ভব যে আরাকান আর্মি আর মিয়ানমারের সামরিক জান্তাকে এক টেবিলে বসিয়ে একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব? তাহলে এইগুলো বলা হচ্ছে কেন? আমরা অনেক কিছু ধরে নিতে পারি। এবং আমি আপনাদেরকে বলেছিলাম, যদি যুক্তরাষ্ট্রের এই প্ল্যানিংয়ের অংশ বাংলাদেশ হয় এবং যুক্তরাষ্ট্রের যে প্রস্তাবনা, সেই প্রস্তাবনায় আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সম্মতি দেয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘদিন টিকে থাকার একটি সনদ বা সার্টিফিকেট হয়তো সরকার পেতে পারে। সেদিকে আসলেই যাচ্ছে কিনা আমি সরাসরি মন্তব্য করতে চাই না, যাচ্ছে কিনা সেই প্রশ্নটি তুলতে চাই, এবং সেই প্রশ্নটি তোলার সঙ্গে সঙ্গে এই দাবিও জানাতে চাই যে আমাদের সামনে প্রকাশ্যে আনা হোক যে আসলে তাদের কী বলা হয়েছে। যেহেতু মানুষের মধ্যে সন্দেহ রয়েছে, আমরা একবারেই অনুমান দিয়েই একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি না। আমাদের মনে যে সন্দেহ, যে সংশয়, যে দ্বন্দ্ব, সেগুলো দূর করতে সরকারকে বলতে হবে যে আসলে এ বিষয়ে সরকার কোনো উদ্যোগ নিতে যাচ্ছে কিনা। যদি জনগণের পক্ষে ভালো হয়ে থাকে সেটাও প্রকাশ করুক যে হ্যাঁ, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, জনগণের পক্ষে করুক, যদি জনগণের পক্ষেই হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে, যদি কোনো সিদ্ধান্ত না নিয়ে থাকে,
সেটিও জানিয়ে দিক। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সবাই।